ভ্রমণ যে শব্দটা আমাদের মতো ঘুরতে ভালোবাসা পাগলদের জন্য মানসিক শান্তি। আর আমার সেই মানসিক শান্তির ঠিকানা একটাই, পাহাড়। যেখানে গেলে আমি সতেজ হয়ে যাই, আলাদাই একটা এনার্জি পেয়ে যাই। তাই সেই পাহাড়ের ডাকে একা একা বেরিয়ে পড়লাম। কিন্তু শেষ পর্যন্ত পাহাড় কি আমাকে তার কোলে ঠাঁই দিল, নাকি দুর্যোগের কবল থেকে বাঁচিয়ে বাড়ি ফেরালো? সবকিছুকে জানার জন্য আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। একদম কথা বলবি না, সব রেকর্ডিং হচ্ছে, বুঝছিস? সব রেকর্ডিং হচ্ছে। বয়সে বড় আমি তুই তাকারি করতাম না, আপনি শুরু করেছেন বলে করলাম। আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণে এক্সাইটেড। অনেক দিন ধরে ভেবে আসছি যে সোলো ট্রিপ করব, আর সোলো ট্রিপটা হবে আমার মন খারাপে প্যারাসিটামল পাহাড়ে, যেখানে আমি একা একা যাব, নির্জনে নিজেকে সময় দেব, পাহাড়ের সঙ্গে গল্প করব, প্রকৃতির সঙ্গে আলাপ করব, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু করব। তো সেইটা অবশেষে ফুলফিল হতে চলেছে। কিন্তু ভাই, এই আমার ইচ্ছাটা মনে হয় বৃষ্টির পছন্দ হচ্ছে না। সেই ভোর 2:50 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন 4:10-15 হয়ে গেল, এখনো বৃষ্টি হচ্ছে, মানে থামার কোনো নামই নিচ্ছে না। দেখো বস, যতই ঝড় বৃষ্টি হয়ে যাক না কেন, আমি যখন সোলো ট্রিপ করব বলেছি, হয়তো রওনা দিতে একটু দেরি হবে, কিন্তু হলেও আমি বেরোবো। এটা আমার নেশা, এটা আমার ইচ্ছা। সেই ইচ্ছাকে আমি পূরণ করার জন্য যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তিকে আমি অতিক্রম করব, হার হার মহাদেব বলবো, সামনের দিকে এগিয়ে যাব। ঘড়ির কাঁটায় প্রায় 5:30 বাজতে যায়। বৃষ্টি হচ্ছে, কমে গেছে, এখন আর পড়ছে না। সকাল হতে গেল, মানে হয়েই গেছে 5:30 মানেই সকাল। এখানে আমার বাইকে হচ্ছে, আমার বাইকে না সরি স্কুটিতে হচ্ছে লাগেজ বাঁধা কমপ্লিট। এবার আমি রওনা দেবো, আবার দেখা হবে, টাটা। একটু মন খারাপ হয়ে গেছে, সোলো ট্রিপে বেরোচ্ছি প্রথমবার ওকে ছাড়া। চল টাটা, যা দরজা লাগিয়ে একটু শুয়ে পড়, টাটা, হরে হরে মহাদেব। এই প্রথমবার আমার গিন্নিকে ছাড়া রাইডিং করছি। আমি যেখান থেকে রাইডিং করা শুরু করেছি সেখান থেকেই ও আমার পাশে ছিল, ও আমার সঙ্গে ছিল, কিন্তু কিছু করার নেই, এটা অনেক দিনের ট্রিপ হবে। আর যেহেতু দুর্গাপূজা সবে সবে শেষ হয়েছে, ও ছুটি পাবে না, তো সেটাই আর কি মেন কারণ, না হলে ওকেই সঙ্গে নিয়ে যেতাম। আর পাহাড়ে যাচ্ছি যেহেতু স্কুটি নিয়ে, স্কুটিতে ডবল ক্যারি করলে কতটা কি আমি কন্ট্রোল করতে পারবো সেটাও আমি জানি না। তো যাই হোক, সোলো ট্রিপ করার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা ফুলফিল করার জন্য বেরিয়ে পড়লাম। বাবা মহাদেব এবং আপনারা সকলে পাশে থাকবেন, প্রার্থনা করবেন যেন সুস্থ সবলভাবে আমি আমার এই ট্রিপটাকে কমপ্লিট করতে পারি। হর হর মহাদেব। আমার ইচ্ছা ছিল 4টার সময় কিংবা 4টার আগে বেরোবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরো সকাল হয়ে গেছে আর রাস্তা পুরো ভিজে স্নান হয়ে রয়েছে, কারণ বৃষ্টি ব্যাপক হয়েছে, ব্যাপক। এটা আমার দ্বিতীয়বারের জন্য রাইড করে পাহাড়ে যাওয়া, মানে নর্থ বেঙ্গলের পাহাড় আর কি। কারণ এর আগে গিয়েছিলাম যখন, তখন বাইক ছিল, আর এখন আমার এই স্কুটি। বৃষ্টি হয়ে সময়ের ব্যাঘাত ঘটেছে ঠিকই, কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কারণ এই রাইডিং গিয়ার্স পরলে না বিভৎস গরম লাগে। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, মনে হচ্ছে যেন শীতকালে আমি গাড়ি চালাচ্ছি। ভোরের আলো যখন ফুটে ওঠে আমার দারুণ লাগে। এই ভোরবেলায় যখন পাখির কলরবটা কানে বাজে আর ভোরের আলোটা চোখে ভাসে, তখন আমার দারুণ লাগে। এটা আমাদের NS-12 মানে NS-34-এর প্রথম টোল, আজকের জার্নিরও প্রথম টোল, বারাসাত কৃষ্ণনগর। এখান থেকে কৃষ্ণনগর আর ওই 55 কিমি, 55 কিমি। ভাই রে ভাই, এ কি জল! এটা পুরো সমুদ্র হয়ে গেছে, সর্বনাশ। ইস, পুরো ভিজে গেলাম। ভাই রে, কতটা জল! আমার স্কুটির পুরো সেই ডালা পর্যন্ত উঠে গেছিল। কৃষ্ণনগর ঢোকার ওরকম 10-12 কিলোমিটার আগে, জায়গাটার নাম আমি ঠিক জানি না, একটা নদী মতো গেছে, তার পাশে ভাই বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুল। ভাই কাশফুল কত দেখলাম, পাশে হচ্ছে রেল লাইন গেছে। এখান থেকে মালদা 210 কিমি, ডালখোলা 336, বহরমপুর 84।
এখন মিটারে কাটা দেখতে পাচ্ছি 16,643 কিমি, মানে আমি জার্নি স্টার্ট করেছিলাম 16,541 থেকে। বাড়ি থেকে প্রায় 102 কিমি রাইড করে আপাতত আছি কৃষ্ণনগরের ধুবুলিয়াতে। এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, আর একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল আমার। দাদার নামটাই শোনা হয়নি, মহাদেব রায়। মহাদেব দা। তো মহাদেব দার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। দাদা হচ্ছে হিমালয়ান নিয়ে জার্নি করে, কলকাতা থাকে, কাজের সূত্রে কলকাতা থাকে। তো আমার সঙ্গে দেখা হয়ে গেল। এবার দাদার সঙ্গে মোটামুটি আমি টুকটুক করতে করতে যাব। এই হলো সোলো রাইডের মজা, মানে সোলো রাইড করতে করতে এই যে দেখা হয়ে যায় রাইডারদের সঙ্গে, এই রাইডারদের সঙ্গে দেখা হয়ে গেলে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে জার্নি, এটার মধ্যেও একটা আলাদা ভালোবাসা রয়েছে। আমি গত বছর রাইড করেছিলাম হিমালয়ান দিয়ে, হিমালয়ানটা দেখে আমার হিমালয়ানের কথা মনে পড়ছে। এই হলো একটা পাহাড়ের বিস্ট। চলো এখানে রেস্ট নেওয়া কমপ্লিট, এই দাদাটাকেও পেয়ে গেলাম, বেশ ভালো হলো, একসঙ্গে কিছুটা যাওয়া যাবে। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল। মেঘের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে, খুব সমস্যা এই বর্ষাকালে রাইড করা। অ্যাকচুয়ালি বর্ষাকাল এটা ঠিক নয়, বর্ষাকালটা হয়ে গেছে, মানে এই 2025 সালের কোনো ঋতুই কাজ করছে না, সব ঋতুই বর্ষাকাল হয়ে গেছে। চায়ের তেষ্টা পেয়েছে, চায়ের একটা ছোট্ট ব্রেক করে নিই। ওয়েদারটা পুরো একদম প্রেমময়, মানে দারুণ ওয়েদার, নিম্নচাপ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাইড করে হেভি মজা পাচ্ছি, কারণ রোদের সময় কী হয় একদম ফেটে যায়, বিশেষ করে এই রাইডিং জ্যাকেট পরে। চাটা ভালো, বেশ সুন্দর। সূর্যি মামা মনে হয় রাগ করেছে, কারণ বৃষ্টি সুন্দরী এত বৃষ্টি দিয়েছে যে সূর্যি মামা রাগ করে আর ওঠেনি। মানে আকাশ দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে, কোনো সেই নীলচে তারপরে একটু হলদে কোনো ভাব নেই। বৃষ্টি আসবে, বিশাল একটা লেভেলে বৃষ্টি হবে। আমি তো ভাই রেনকোটটা বের করে নেবো। সুন্দর চাটা। সামনের লরিটার পেছনে একটা কোটেশন লেখা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী কেউ হলো না মোটর গাড়ি ছাড়া। দারুণ দারুণ। এখন আমি রয়েছি নদিয়ার পলাশিতে, সেই পলাশি যে পলাশি ইতিহাস রচিত করেছিল, যে পলাশি ইতিহাস খ্যাত, ইতিহাসের বইয়ের পাতায় রয়েছে, সেই পলাশিতে এখন রয়েছে। পলাশি স্মৃতিসৌধ যে গেট, সেই গেট কি বৃহৎ আকারের গেট, আমাদের বাংলা, ইতিহাসের বাংলা। সামনে আকাশটা পুরো কালচে হয়ে আছে, তার মানে মুর্শিদাবাদ, শিলিগুড়ি ওইদিকে সব বৃষ্টি হচ্ছে। ভাই রে, পুরো কালচে, জঘন্যতম বৃষ্টি হচ্ছে সামনে। মানে ন্যাশনাল হাইওয়েতে এত পরিমাণে টোটো চলে না, সত্যি বলছি, এই টোটোওয়ালাগুলোর জন্যেই না বেশি বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। এরা এমনি অলিগলিতে চালালো সবই ঠিক আছে, স্টেট হাইওয়েতেও মানে ওঠানো দরকার নেই, ন্যাশনাল হাইওয়েতে দূরের কথা, এত টোটো চললে হয়। বেশ ভালোই কিন্তু ফটাফট চলে আসলাম মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদের এখানে দেখতে পাচ্ছি রোড সাইডে যেমন হেলমেট টেলমেট বিক্রি হয় না, ঠিক তেমনটাই খেলনা গাড়ি বিক্রি হচ্ছে। বেশ সুন্দর সুন্দর দেখতে খেলনা গাড়ি বিক্রি হচ্ছে। ওই দেখো, কানে ফোন আর এদিকে উল্টো দিক থেকে টোটো আসছে, মানে এই হলো এদের লাট সাহেবই। মানে কিচ্ছু বলার নেই এদেরকে। এই যে পাওয়ারটা, এই যে অধ্যত্ত, এদের এই মানে সাহসটা কোথা থেকে আসে জানি না। না, ভাগ্যটা খুব ভালো, আজকে অতটাও এখানে জ্যাম পাইনি। তবে রেলগেট পড়ে রয়েছে, রেলগেট পড়ে থাকুক, কোনো অসুবিধা নেই, জ্যামটা না পেলেই হলো। লোকাল ট্রেন, লালগোলা। বলেছিলাম না বহরমপুরে এসে বৃষ্টি পাবো, বৃষ্টি পাচ্ছি। তবে ছিটে ফোঁটা পড়ছে এখন জানি না সামনের দিকে গেলে কত জোরে বৃষ্টি হবে, তবে বৃষ্টি পাচ্ছি, পাবো বলেছিলাম, পেলাম। এই সামনে শেয়াল, এটা কুকুর না, এটা শেয়াল। এই দেখো শেয়াল পার হচ্ছে, এই দেখো ওই একটা শেয়াল, হ্যাঁ শেয়াল পার হচ্ছে, সাহসটা দেখেছো? মানে সত্যি দূরের থেকে লোক ভাববে কুকুর, শেয়াল হচ্ছে মানুষ দেখলে পালায়, তাহলে এদের কি সাহস।
রাস্তায় পার হচ্ছে একদম বাবু সাহেবের মতো, নড়তে চড়তে কুকুরের মতো। শীতকালে যখন এসেছিলাম আমি ডিসেম্বর মাসে 2024-এ, তখন দেখেছিলাম এগুলো সব মাঠ ছিল, এখন দেখতে পাচ্ছি জলে জলাকার হয়ে গেছে। মানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবার। এ পাশটাতেও দেখতে পাচ্ছি পুরো জলে জলাকার, মাঠগুলো পুরো ডুবে গেছে। মানে চাষিদের যে কত ক্ষতি হয়েছে সেটা এই মাঠঘাট দেখলেই বুঝতে পারছি। সবজির দাম কেন বাড়বে না, এই কারণের জন্য, কারণ সব তো ক্ষতি হয়ে গেছে, সব জল আর জল। আমরা চলে আসলাম আমাদের ব্রেকফাস্টের আস্থানা পাপ্পু ধাবা। চলো এই পাপ্পু ধাবাতে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমি নিয়েছি আটার রুটি আর ডিমের অমলেট, পেঁয়াজ লঙ্কা রয়েছে। হেব্বি খিদে পেয়েছিল, কারণ সেই ভোরবেলা উঠেছিলাম তো, একটু ভোর ভোরে উঠলে কি হয় খিদেটা বেশি পায়। তো এখন মোটামুটি একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার সময় বেশি বকবক করবো না, খাবার দাবার বেশি দেখি আমার পেট খারাপ করাবো না। খাওয়া দাওয়ার পরে গিয়ে তোমাদের সঙ্গে আবার রাইডিং সেট আপে দেখা হবে। ওই ছোটো ট্যাঙ্কের এটাই সমস্যা, ওই বারবার দাঁড়িয়ে তেল ভরাতে হয়। নিজেদের পেট ভর্তি, গাড়ির পেট ভর্তি, সব হয়ে গেছে। এবার আমরা আবারও আমাদের জার্নি শুরু করে দিলাম। চলো, আর 80 কিলোমিটার পরে ফারাক্কা, আর তার ঠিক তারপরেই মালদা বাইপাস। না মানে এটা রাস্তা নাকি বেড়া জাল, দেখো মানে টিনের ড্রাম, ব্যারিকেড পুরো রাস্তা জুড়ে। এখানে একটা গরু ছাগলের হাট রয়েছে, বৃহৎ বড়, অনেক বড়। এই জায়গাটার নাম হচ্ছে উমরপুর। ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ। মানে কি আর বলবো, এদেরকে রাস্তায় চলাফেরা করে কিন্তু গাড়ি চালাতে জানে না। বাবা, সিভিক পুলিশ, মানে সরি ভুল করে পুলিশ বলে ফেলেছি, সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর মানে ডিউটি করছে। মানে অন ডিউটি অবস্থায় সিগারেট খেতে খেতে কিনা ডিউটি করছে। আলাদাই ভেলকি ভাই, এদের তো রমরমা বাজার। বলছি একটু চা খেলে হতো না? একটু হালকা দেখছিলাম চোখটা একটু ঝিমিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমিও খাই না আবার। চলো না একটু চায়ের দোকানে যাই। না অ্যালকোহলের জন্য না, ওই মানে ওই কেমনটা লাগে। আচ্ছা চলো একটা দোকানে চলো, দেখছি। হ্যাঁ চলো চলো। ভাই চা আছে? চা আচ্ছা, চা 15 minutes later. টাটা। হ্যাঁ, একটু চায়ের ব্রেক নিলাম, লিকার চা খেয়ে নিলাম। লিকার চা খেয়ে ঘুমটাকে একটু তাড়িয়ে দিলাম, কারণ হালকা হালকা ঘুম পাচ্ছিল। আর নিদ্রা যখন আসবে তখন গাড়ি চালানোর দরকার নেই, তখন এনার্জি ড্রিঙ্কস যেগুলো আছে সেই এনার্জি ড্রিঙ্কস কিংবা চা কফি এগুলো খেয়ে নিও, ঘুমটাকে কাটিয়ে নিও, তারপরে আবার জার্নি শুরু করে দিও, ব্যাস তাতেই হবে। এখন ঘড়ির কাঁটায় দুপুর 12টা 20, আর আমরা চলে এসেছি আমাদের সেই ফারাক্কা বাঁধের এখানে। ফারাক্কা বাঁধের এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে রাইট সাইডে, ওটা কবে চালু হবে কে জানে। জল পুরো থই থই করছে আমার লেফট সাইডে, রাইট সাইডেও তাই, দু সাইডেই জল একেবারে থই থই করছে। মালদা টাউন থেকে দীঘা, আচ্ছা মালদা থেকে দীঘা যাওয়ার ট্রেন আছে, সেই ট্রেনটা। আমাদের এই ফারাক্কা বাঁধকে প্রতিবেশী একটা দেশ ভীষণ ভয় পায়, সেই দেশটার নাম আপনারা কমেন্ট বক্সে লিখুন। ফারাক্কা ব্রিজের ওপরে বড় বড় গাড়ির যা জ্যাম ছিল ভাই, পার হতেই ভাই দম লেগে গেল, গরম লেগে গেল আর কি। এই সেই জায়গা, খতরনাক জায়গা, কালিয়াচক। ভাই রে ভাই, এখানে যা জ্যাম হয়, এখানে যদি আপনারা সন্ধ্যাবেলার দিকে আসেন তাহলে দেখতে পাবেন লরির জ্যাম কাকে বলে। কালিয়াচক মার্কেটটা না অনেক বড়, অনেক বড়। এই কালিয়াচক থেকে যারা এখন ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে লেখো জয় কালিয়াচকের জয়। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি দুপুর 1:05 বেজেছে, আর এই দেখো কোথায় আছি বলতে হবে আর জায়গার নাম, চারিপাশে আম গাছ দেখে বুঝতেই পাচ্ছেন কোথায় আছি।
মালদা বাইপাসের ঠিক ওপরে রয়েছি, আর চারিপাশে মানে বিঘা বিঘা জুড়ে শুধু আম গাছ। মানে প্রত্যেকটা বাড়িতে কোনো গাছ থাকুক আর না থাকুক, মালদাতে তোমরা আসলে আম গাছ দেখতে পাবে। এখনও পর্যন্ত দারুণ রাইড করে আসলাম, একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা এসছি, সেইভাবে কিন্তু ঘেমে যায়নি। মালদা থেকে এখন কারা কারা আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এলাকাতে এসে বাইপাসের ওপর থেকে মালদাকে একটু দেখছি আর একটু কোমরটাকে ছাড়িয়ে নিচ্ছি। স্কুটি তো লম্বা মানুষদের জন্য স্কুটিতে লং জার্নি করাটা একটু প্রবলেম হয়ে যায় এই আর কি। দাদা আবার আমার জন্য এটা কি পার্ক? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা হচ্ছে প্রথমে আমাকে চিনতে পারেনি, তারপরে ওই যে পাপ্পু ধাবায় আমরা খাচ্ছিলাম, ওই ধাবাতে ফোন ঘেটে দেখলো যে হচ্ছে এর দাঁড়ির সঙ্গে ওই বিষাক্ত ছেলের দাঁড়িটা যাচ্ছে, তারপরে গিয়ে বললো কি এই তুমি কি বিষাক্ত ছেলে, তারপরে গিয়ে চিনতে পারলো। তাই তো? ঘড়ির কাঁটায় বাজে একদম পাক্কা 2টো, আর আমরা চলে এসেছি গাজলের বর্মন ধাবা। এখানে নাকি খুব সুন্দর বাঙালি খাবার পাওয়া যায়, যেটা ওই দাদাটা বললো, মহাদেব দা। তো চলো দেখা যাক। পুরো রাজকীয় পথ চলে এসেছে, দেখো কত খাবার। আবার এখানে চলে এসেছে মাটির ভাঁড়ে মাটন, আহা হা। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে একটা কি সোয়াবিনের তরকারি, এটা মনে হয় এটা কি পায়েস? হ্যাঁ পায়েস, আচ্ছা পায়েস। এখানে আলু পটলের একটা তরকারি, এখানে আলু উচ্ছে ভাজা, এখানে আছে একটা ওই শাকের কিছু একটা পদ, এখানে আছে আমড়ার চাটনি, এখানে আছে লাল শাক, একদম মাটির ভাঁড়ে মাটন কষা। আর এখানে রয়েছে তোমার পাঁপড়, ঝুরি ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে শসা, পেঁয়াজ আর ভাত। পুরো রাজকীয় খাবার দাবার। খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়ার সময় বেশি কথা বলতে নেই, অনেকগুলো সবজি আর ডাল নিয়ে খেলাম, দুর্দান্ত লাগে, খুব ভালো, বেশ ঘরোয়া রান্নার স্বাদের মতো। ঠিক আছে, মোটামুটি এখানে যা সবজি দিয়েছিল সেগুলো সব খাওয়া কমপ্লিট, খুব দুর্দান্ত স্বাদ, বাড়ির ঘরোয়া রান্নার মতো স্বাদ। এবার হচ্ছে যে মাটনটা, এটা নাকি এখানে স্পেশাল, যেটা দাদা বললো আর কি। তো এই মাটনটা এবার হচ্ছে ট্রাই করব, দেখি। বাহ, ভালো ভালো পিস দিয়েছে। এখানে একটা নাল্লির পিস আছে, এখানে হচ্ছে ওই চাপের দিকের পিস, এখানেও চাপের দিকের পিস। বাহ বাবা, আর ঝোলটাও বেশ সুন্দর লাগছে। এবার খেয়ে দেখি, খেয়ে দেখে রিভিউ জানাচ্ছি। দেশি খাসি মনে হয়, দেশি খাসি, দেশি খাসির যে স্বাদ, সেই দেশি খাসির স্বাদ পাচ্ছি। তবে একটু মিষ্টি মিষ্টি, বেশি ঝাল ঝাল না, একটু মিষ্টি মিষ্টি ঝোলটা। যদি তোমরা দেশি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই রিকমেন্ড করব। আর যেহেতু এখানে কাস্টমারের অনেক চাপ, তাই অনেক সময় ধরে সেদ্ধ করা এটা নেই, একটু হালকা আর একটু সেদ্ধ হলে বেশ ভালো হতো। তাছাড়া কিন্তু বেশ ভালো খেতে। বর্মন ধাবা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও সেই জার্নির পথে এগিয়ে চলেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে কত, 3টে বাজে। 2টোর সময় এসেছিলাম, 1 ঘন্টা এখানে কাটালাম। দারুণ রেস্ট হলো, দারুণ খাওয়া দাওয়া হলো। এবার আমরা আবার দারুণভাবে জার্নি শুরু করে দিই। অত্যন্ত দুঃখের একটা খবর রয়েছে, নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় ধস নেমেছে। দার্জিলিংয়ের যে মেন টাউন, সেখানেও হচ্ছে ধস নেমেছে, সেখানেও 14-15 জন মারা গেছে। তারপরে কালিম্পংয়ে যাওয়ার যে রাস্তা, যে তিস্তা বাজার হয়ে যাওয়া যায়, যেটা কালিম্পংয়ের মেন যে রাস্তাটা, সেই রাস্তার ওখানে যে ব্রিজটা ছিল তিস্তা বাজার ওখানে, সেই ব্রিজটাও ভেঙে গেছে। মানে অত্যন্ত দুঃখের সংবাদ পেলাম এক্ষুনি নিউজ দেখে। যাই হোক, আমার প্রথম টার্গেট ছিল কালিম্পং যাওয়ার। কালিম্পং যাওয়ার যে মেন রাস্তা সেটা তো ভেঙে গেছে, ওই অলদাবাড়ি, তারপরে মালবাজার, গরুবাথান, এটা হয়ে তারপরে হচ্ছে একটু ঘুরে ঘুরে আমাকে কালিম্পং যেতে হবে। তবে দেখা যাক কি হয়। আগামীকাল আমি দেখব, যদি সম্ভব হয় তাহলে আমি পাহাড়ে উঠতে পারবো, না হলে হয়তো হবে না, রিটার্ন করতে হবে। কেলো করেছে না, না এটা খেয়াল করলাম না, উঠে গেল, হয়ে গেছে তোকে সামনে। আমি তোমাকে হর্ন মারছিলাম। NH 34 আর একটু পরেই রায়গঞ্জ, মালদা রায়গঞ্জের ঠিক মাঝামাঝি। তো একটা টোটোওয়ালাকে বাঁচাতে গিয়ে, একটা টোটোওয়ালা NH 34-এর ঠিক মিডিলে চলে এসেছিলো এই গাড়ির সামনে, আর এই গাড়িটা বাঁচাতে গিয়ে এ নিজেই সেই মিডিলে আছে না ডিভাইডার যেগুলো, সেই ডিভাইডারের ওপরে উঠে গেছে, লরিটা ফেসে গেছে আর বেরোতেই পারছে না। মানে
ন্যাশনাল হাইওয়েতে কিনা টোটো চলাচল করছে, আর সেই টোটোগুলোর জন্যেই আজকে এত বিপদ। এখানে গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, মানুষের জীবন চলে যেতে পারতো। এই এখন কি করে বেরোবে তার ঠিক নেই। ইট দিয়ে এখন ওই জায়গাটাকে একটুখানি শক্ত করে নিচ্ছে, কারণ এই জায়গাটা তো নরম মাটি, তো শক্ত করে নিচ্ছে যাতে করে বেরোতে পারে। সেই গাছ টাছ যা ছিল সব উপড়ে ভেঙে গেছে। শুধু ভাগ্য ভালো যে কোনো মানুষের জীবন যায়নি, নাহলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বুঝতে পারছো, এই 1 ফুট উঁচু, সেই উঁচুকে ভেদ করে ওপরে উঠে গেছে। ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচল করলে তো এরকম দুর্ঘটনা ঘটবেই। এত পরিমাণে টোটো চলাচল করে এই NH-34-এ, তো সেখানে দুর্ঘটনা ঘটবে না? ওই দেখো ওই দেখো ওই দেখো বাবার রাস্তা, ওই দেখো কীভাবে ঘোরাচ্ছে, দেখো। এই শালা, পেছনে কে আসছে দেখা দেখি নেই, ঘুরিয়ে দিলে আমার হয়ে গেল না। ফুল দিয়ে দাও, খুব সমস্যা, ছোট ট্যাঙ্ক তো বারবার ভরতে হচ্ছে। বড় ট্যাঙ্ক হলে আবার সমস্যা হতো। হ্যাঁ, অবশেষে বৃষ্টির জন্য দাঁড়াতে হলো। কিষানগঞ্জে ঢোকার একটুখানি আগে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। রেনকোটটা পরে নিই। ওটা 36 করো, হ্যাঁ 36, ज़्यादा नहीं करना है। রেনকোটটা সব পরে নিয়েছি। দারুণ ওয়েদার, বৃষ্টিমুখর ওয়েদার। জানি না ভিডিওতে আর কিছু দেখাতে পারবো কিনা। শান্তি, এদিকটা বেশ ঠান্ডা রয়েছে আর গরম গরম চা, বেশ ভালো লাগছে। বাড়ি থেকে সকলে ফোন করে বলছে প্ল্যান ক্যান্সেল কর, ফিরে আয়। বন্ধু বান্ধবরাও মেসেজ করে বলছে সাবধানে থাকিস, পারলে প্ল্যান ক্যান্সেল কর, বাড়ি আয়। সকলে মোটামুটি মেসেজ ট্যাসেজ করে আমাকে যেটা বলতে চাইছে যে প্ল্যান ক্যান্সেল কর, বাড়ি আয়। কারণ তারা সবাই নিউজ চ্যানেল খুলে আছে আর দেখছে দার্জিলিংয়ের অবস্থা ভয়াবহ। এখন আমি রয়েছি বাগডোগরার ওভার ফ্লাইওভারে, এবং এখান থেকে ঠিক দূরে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের বুকে, চূড়ায়, কোলে, সব জায়গায় টিপ করে জোনাকি পোকার মতো জ্বলছে। ওটা হলো পাহাড়ের হোমস্টে এবং বাড়িগুলো। জানি না কালকে আমি পাহাড়ে যেতে পারবো কিনা, পরিস্থিতি খুব খারাপ। তো তবুও এই যে আমি দূরের থেকে একটু পাহাড়কে দেখতে পাচ্ছি রাতের বেলায়, এটা দেখে না আলাদাই একটা শান্তি পেলাম। এই হলো আমাদের শিলিগুড়ির রুম, একদম ঝাঁকানাকা রুম, পয় পরিষ্কার রুম। শুধুমাত্র আমরা দুজন এসেছি, দাদাটা এবং আমি। ফ্রেশ হয়ে দারুণ লাগছে, কারণ অনেকটা জার্নি ছিল। সেই ভোরবেলায় বেরিয়েছিলাম আর রাত 8টায় পৌঁছেছি। অনেকটা লম্বা জার্নি করলাম স্কুটিতে করে, প্রায় সেই 550-র বেশি, প্রায় না মানে 550-র বেশি। আর এই দাদার সঙ্গে আজকে আমি রুম শেয়ার করছি। দাদার সঙ্গে আজকে আমার প্রথম দেখাতেই দাদার সঙ্গে রুম শেয়ার করছি, বেড শেয়ার করছি না, চাপ নেই। প্রচুর ট্যুরিস্টের গাড়ি আসছে দার্জিলিং মোড়ে, কারণ দার্জিলিংয়ের সাইডে তো পুরো ভেসে গেছে। তারপরে তিস্তা বাজারের ওখানে ব্রিজটাও ভেঙে গেছে, তো অনেকে রিটার্ন নিচ্ছে। The next day. গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আপাতত শিলিগুড়িতে রয়েছি। গতকাল এখানে এসে পৌঁছেছিলাম রাত্রিবেলায়, এবং সকালবেলায় দেখতে পাচ্ছি পরিস্থিতি একটুও ঠিক হয়নি। চারিপাশে আমার পেছনের মেঘের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পাচ্ছেন, কালো আর কালো, গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, তার মানে বৃষ্টি হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের রেঞ্জটা ভালোভাবে দেখা যাচ্ছে। রাত্রিবেলায় যখন দেখিয়েছিলাম আমি যে ওই পাহাড়ের বাড়িগুলোতে আলো জ্বলেছিল জোনাকি পোকার মতো, তো সেই পাহাড়টাকে আমি দেখতে পাচ্ছি। কখনো পরিষ্কার হচ্ছে, আবার কখনো মেঘ ঘনিয়ে আসছে, মানে পাহাড়ে যেটা হয় আর কি, কখনো বৃষ্টি কখনো রোদ, সেটাই দেখতে পাচ্ছি দূর থেকে। অনেক কিছু অ্যাডভেঞ্চার করব বলে ভেবেচিন্তে এসেছিলাম। এই সোলো ট্রিপটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এই সোলো ট্রিপটাকে ঘিরে আমি আলাদাই একটা না মানে অনেকগুলো কন্টেন্ট বানাতাম, কিন্তু যাই হোক পরিস্থিতি খুবই বাজে। পরিস্থিতির কবলে পড়ে মানুষকে অনেক কিছুই স্বীকার করে নিতে হয়, অনেক কিছুই চ্যালেঞ্জের মুখ থেকে ফিরে আসতে হয়। তো সেই চ্যালেঞ্জকে না হয় আমি আপাতত স্থগিত রাখলাম, আবারও আসবো। আমার মন খারাপে প্যারাসিটামল আমার মানসিক শান্তির জায়গা, সেখানে আসবো, এসে সেই অ্যাডভেঞ্চারটা করব। কিন্তু আপাতত এই যা উত্তরবঙ্গের অবস্থা, যেখানে মানুষের জীবন চলে যাচ্ছে, পরিবেশের ভয়াবহ পরিস্থিতি, তো এখানে দাঁড়িয়ে পাহাড়ে ঘুরতে যাওয়াটা, আনন্দের সাথে ঘোরাটা
এটা মনে হয় এই সময় একদমই উচিত নয়। তো যাই হোক, 550 কিমি স্কুটি চালিয়ে শিলিগুড়ি এসেছিলাম, আবারও 550 কিমি স্কুটি চালিয়ে বাড়ি ফিরবো। শুধু রাত্রে একটু ওই ঘুমিয়ে রেস্ট নিলাম।